আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসার সবাই নিরাপদেই আছো। যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট চলছে, সেহেতু আশা করছি তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমাদের পাঠ বাংলা। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে পরিচ্ছেদ 14 এর শব্দদিত্য। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি শব্দদিত্য নিয়ে। আজকের পাঠ থেকে আমরা কি জানতে পারবো, অর্থাৎ আজকে আমাদের পাঠের শিখনফল কি। আজকের পাঠ থেকে আমরা শব্দদিত্য কাকে বলে সে সম্পর্কে জানতে পারবো। এছাড়া একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলে যে নতুন মাত্রা সৃষ্টি করে, শব্দের ব্যঞ্জনা সৃষ্টি করে, সেটি সম্পর্কে জানবো। এছাড়া শব্দদিত্বের যে 3 প্রকার ভাগ আছে, যেমন অনুকার দ্বিত্ব, ধন্যাত্মক দ্বিত্ব, এছাড়া পুনরাবৃত্ত দ্বিত্ব, সেই সম্পর্কে আজকে আমরা বলতে পারবো, জানতে পারবো এবং পরীক্ষায় এই সম্পর্কে সঠিক উত্তরটি দিতেও পারবো। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি শব্দদিত্য। তাহলে শব্দদিত্য কাকে বলে? অর্থাৎ শব্দদিত্য শব্দের অর্থ হচ্ছে কি, একই শব্দকে দুইবার ব্যবহার করা। তাহলে একই শব্দ অনেক সময় আমরা একইভাবে দুইবার ব্যবহার করি, আবার অনেক সময় একটু পরিবর্তন করেও, একটু সামান্য পরিবর্তন করেও কিন্তু ব্যবহার করি। যেমন একই শব্দ পরপর দুইবার ব্যবহার করলে বা আংশিকভাবে পরিবর্তন করে ব্যবহার করলে শব্দের যে বিশিষ্টত্ব প্রকাশ পায় তাই হচ্ছে শব্দদ্বিত্ব। আর শব্দদ্বিত্বকে আমরা শব্দদ্বৈত বা শব্দের দ্বিত্ব শব্দও বলে থাকি। আর শব্দদ্বিত্ব যেমন কি শব্দ নিয়ে শব্দদ্বিত্ব হয়, যেমন আমি যদি বলি যে জ্বর, তাহলে জ্বর শব্দটা বলে দেখা যাবে কি, আমি যদি বলছি আমার জ্বর এসেছে, তাহলে এক ধরনের অর্থ প্রকাশ করে। যদি আমি বলি আমার জ্বর বোধ হচ্ছে, জ্বর লাগছে, তাহলে এখানে দেখা যাবে যে কি, এখানে একটা অন্য অর্থ প্রকাশ করছে, অর্থাৎ পুরো জ্বর না, হয়তো জ্বর আসবে এরকম একটা ভাব প্রকাশ পাচ্ছে। তেমনি যদি বলি অঙ্ক টঙ্ক, তাহলে দেখা যাচ্ছে, দেখো অঙ্কের সাথে মিলিয়ে কি করছে, কিঞ্চিত পরিবর্তন করে আমরা বলছি কি টঙ্ক। এভাবেও কিন্তু আমরা অনেক সময় শব্দযুক্ত শব্দ ব্যবহার করি। তারপর যদি বলি যে চকচক করছে, জিনিসটি চকচক করছে, তাহলে এই যে চকচক, এখানেও কিন্তু একটা শব্দের বিশিষ্টত্ব প্রকাশ পায়। তারপরে এর মধ্যে যদি আমরা বলি যে শব্দদ্বিত্ব কত প্রকার, হ্যাঁ, শব্দদ্বিত্বকে 3 ধরনের হয় শব্দদ্বিত্ব। যেমন অনুকার দ্বিত্ব, তারপর আছে কি ধন্যাত্মক দ্বিত্ব, আর একটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। এখন অনুকার দ্বিত্ব কাকে বলে? অর্থাৎ শব্দের অনুকরণে বা বিকারে যে শব্দ প্রকাশ পায় তাকে বলা হচ্ছে অনুকার। অর্থাৎ শব্দের অনুকরণকে আমরা যদি বলি ঠন, অথবা বলি ঝাঁঝা, ঝমঝম, চমচম, আমার গা চমচম, ভয়ে চমচম করছে, বা কুটকুট, এ ধরনের যদি আমরা শব্দ বলি, তাহলে এগুলোকে বলা হচ্ছে কি অনুকার শব্দ, হ্যাঁ, অনুকার দ্বিত্ব শব্দ। তাহলে আসো এরপরে আমরা অনুকার দ্বিত্বটা সম্পর্কে একটু বিশালভাবে জেনে নিই। আমরা এখন আলোচনা করব অনুকার দ্বিত্ব শব্দগুলো নিয়ে। অনুকার দ্বিত্ব কাকে বলে? তাহলে শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে বলা হয় অনুকার শব্দ। অনুকার শব্দগুলো আবার ধন্যাত্মক শব্দগুলোরই একটু রকম ফের মাত্রা, অর্থাৎ একটু পার্থক্য আর কি, সামান্য একটু পার্থক্য হয়। আবার দেখা যায় কি পরপর প্রয়োগ হওয়া যদি কাছাকাছি চেহারা শব্দকে অনুকার দ্বিত্ব বলে। তাহলে অনুকার দ্বিত্ব কাকে বলে? পরপর প্রয়োগ হওয়া, অর্থাৎ শব্দটা পরপর ব্যবহার করা হচ্ছে এবং কাছাকাছি চেহারার। যদি আমি বলি যে অঙ্ক টঙ্ক, তাহলে অঙ্ক টঙ্ক বলে দেখা যাবে কি অঙ্ক আবার টঙ্ক, তাহলে কাছাকাছি চেহারা তো অবশ্যই হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে কি পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে বলা হচ্ছে অনুকার দ্বিত্ব শব্দ। যেমন আছে ক্যাকটেক, এলোমেলো, মোটা সোটা, বুদ্ধিশুদ্ধি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাকটেক, তাহলে পরপর প্রয়োগ হচ্ছে শব্দগুলো। যেমন ক্যাক, সাথে সাথে আমরা বলছি কি ক্যাকটেক, তাহলে পরপর প্রয়োগ করা হচ্ছে কিন্তু কাছাকাছি চেহারা, অর্থাৎ একটু সামান্য পরিবর্তন। যেমন এখানে আমরা তো দেখতেই পাচ্ছি ক্যাকটেক, এলোমেলো, মোটা সোটা, বুদ্ধিশুদ্ধি, যেগুলি আমরা বলি অঙ্ক টঙ্ক, তাহলে এগুলো হচ্ছে অনুকার দ্বিত্ব শব্দ। আবার অনুকার দ্বিত্ব শব্দগুলোতে আমরা একটা জিনিস দেখতে পাবো যে অনুকার দ্বিত্ব শব্দতে প্রথম শব্দটা অর্থপূর্ণ কিন্তু দ্বিতীয় শব্দটা কিন্তু অর্থহীন, হ্যাঁ। যেমন এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে কেক,
ক্যারেক্টার শব্দটা হচ্ছে অর্থপূর্ণ শব্দ, এবং ট্যাগ শব্দটা যখন আমরা বলবো সেটা হচ্ছে কি অর্থহীন শব্দ, এবং প্রথম শব্দের অনুকরণে দ্বিতীয় শব্দটা তৈরি হয়। আর আবার যদি বলি আবোল তাবোল বা কাপড় চোপড়, তাহলে দেখা যাবে যে আবোল তাবোল, তাহলে আবোল তাবোল একটু কেমন, তারপর কাপড় চোপড়, কাপড়ের সাথে আবার চোপড়, তার প্রথম শব্দটা অর্থপূর্ণ এবং দ্বিতীয় শব্দটা হচ্ছে কি অর্থহীন। এরপরে আমরা একটু দেখবো অনুকার দ্বিতীয় অনেক সময় কি হবে স্বরের পরিবর্তন ঘটে। অনুকার দ্বিতীয় শব্দটা তো আমরা বলছি কাছাকাছি চেহারার শব্দ, কিন্তু অনেক সময় কি হবে একটা শব্দের সাথে আরেকটা শব্দ যখন আমরা বলবো, পরপর দুটো শব্দ যখন বলবো, তখন শব্দগুলোর মধ্যে কি হবে অনেক সময় কি হবে স্বরের পরিবর্তন করবে। যেমন আমরা এখানে বলছি আড়াআড়ি, এই আড়াআড়ি শব্দটাতে দেখা যাচ্ছে কি দেখো আড়াআড়ি, তাহলে এখানে কি হচ্ছে একটা ঈশ্বরের ঈশ্বর এখানে প্রবেশ করে শব্দটা একটু অন্যরকম হয়ে গেছে। তেমনি বলছে ডাকাডাকি, রাগারাগি, কাছাকাছি, বাড়াবাড়ি, দলাদলি কিংবা টুকরো টাকরা। এই শব্দগুলোতে দেখো যে শব্দের মাঝখানে কি হয়েছে অন্য স্বর এসে শব্দটাকে একটু অন্যভাবে করে দিয়েছে। তাহলে এখানে অনুকার দ্বিতীয় শব্দটা অনেক সময় কি হয় একটা স্বরের অনুকরণে অন্য আরেকটা স্বর এসেই শব্দটা তৈরি হয়। আবার অনেক সময় দেখা যাবে কি একটা পরপর দুটো স্বরের মাঝখানে কি হবে অন্য আরেকটা স্বর চলে এসে শব্দটার একটা নতুনত্ব প্রদান করে, তাই না? এই যে এলোমেলো, তাহলে এটা দ্বারাও তো একটা শব্দের একটা রূপ প্রকাশ পাচ্ছে এলোমেলো শব্দটা। কিংবা আমরা যদি বলি দলাদলি বা বাড়াবাড়ি, তাহলে এখানেও কিন্তু শব্দের আরেকটা রূপ প্রকাশ পাচ্ছে। তাহলে এই অনুকার দ্বিতীয় শব্দের মধ্যে দিয়ে নতুন নতুন শব্দের ব্যঞ্জনা তৈরি হয়, এবং এটি একটা শব্দের অনুকরণে অন্য আরেকটা শব্দ তৈরি হয়। তাহলে এটাই হচ্ছে কি অনুকার দ্বিতীয় শব্দ। এখন আমরা ধনাত্মক শব্দটা নিয়ে একটু আলোচনা করব। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ধনাত্মক দ্বিতীয় শব্দগুলো নিয়ে আলোচনা করব। ধনাত্মক শব্দ কাকে বলে? যদি আমার বলা হয় কোনো শব্দের অনুকরণে বা বিকারে যখন অর্থাৎ কোনো শব্দের স্বাভাবিক বা অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে বলা হচ্ছে ধনাত্মক শব্দ। যেমন ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ বলা যায়, বা মর্মর, ঠাঁটা, এই ধরনের শব্দগুলোই হচ্ছে কি ধনাত্মক শব্দ। এবং এই ধনাত্মক শব্দগুলো কতগুলো ধ্বনির মিলিত রূপ। এই সমিত ধ্বনি যেমন একদিকে কানে শোনা যায়, অন্যদিকে এটি মানুষের সূক্ষ্ম অনুভূতিরও প্রতীক। এই বাংলা ভাষার ধনাত্মক শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখন এটা বাক্যে ব্যবহৃত হয় তখন এই শব্দগুলো কিছু তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে। আবার দেখা যায় যে কোনো প্রাকৃতিক ঘটনার অনুকরণে যখন যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে মূলত ধনাত্মক শব্দ বলা হয়, অর্থাৎ প্রাকৃতিক ধ্বনির অনুকরণে। তাহলে প্রাকৃতিক ধ্বনি মানে কি? অর্থাৎ প্রকৃতি থেকে আমরা যে শব্দগুলো শুনি, যে আমি বলছি শোঁ শোঁ বা ঘেউ ঘেউ, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো, বা ঝিরঝির, তারপর ঝরঝর, এই ধরনের শব্দগুলো হচ্ছে কি প্রাকৃতিক ধ্বনির অনুকরণে সৃষ্টি হয়। এবং অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতে ধনাত্মক দ্বিতীয় শব্দগুলো তৈরি হয়। যেমন বলা হয় যে কুটকুট, হ্যাঁ, ওই যে খক খক, ঢং ঢং, ঝমঝম, শোঁ শোঁ ইত্যাদি শব্দগুলোতে দেখা যাবে কি এগুলো হচ্ছে কি কল্পিত ধ্বনির অনুকরণে সৃষ্টি। তাছাড়া আরও কিছু শব্দ আছে তোমাদের বইয়ে, যেমন আমি যদি এখানে বলি যে ঠনঠন, হ্যাঁ, তাহলে ঠনঠন শব্দটা কীভাবে হয়? তাহলে ঠনঠন শব্দটা দেখা যাবে কি কোনো ধাতব পদার্থের মধ্যে যদি কোনো কিছুর আঘাত পড়ে তখন হয়তো ঠন শব্দটা, এরকম শব্দ তৈরি হয়। এবং এই ঠন শব্দটাকে দুইবার বা তার বেশি দুবার ব্যবহার করলে কি দেখা যাবে কি শব্দটা কী হয়ে যাচ্ছে ঠনঠন, তখন এটা একটা অন্যরকম একটা অর্থ প্রকাশ করছে। কিংবা শোঁ শোঁ করে বাতাস বইছে, তাহলে শোঁ শোঁ শব্দটা দেখো শোঁ শোঁ, তাহলে এটা দুবার বা তিনবার ব্যবহারের কারণে শব্দটার একটা এখানে কি হচ্ছে অন্যরকম একটা মাত্রা তৈরি হচ্ছে। এবং আমরা তো বলছি যে অনেক সময় কি কল্পিত ধ্বনির অনুকরণে হচ্ছে, যেমন টনটন, বেতায় টনটন করছে, তারপরে বলছি যে সে খক খক করে কাশছে, হ্যাঁ, আরবার বলছি কি ঝমঝম করে শব্দ হচ্ছে, বা শোঁ শোঁ শব্দ হচ্ছে। তাহলে এই যে শব্দগুলো এগুলোকে দেখা যাচ্ছে কি এগুলো কিন্তু কল্পিত ধ্বনি, অর্থাৎ আমরা হয়তো শব্দটা শুনছি
কিন্তু এটাকে হয়তো ওভাবে না শুনে আমরা একটু কি এটাকে কল্পনা করেই করছি। যেমন সবসময় বাতাসের তার সংস শব্দটা হয় না, তাই না? কিন্তু যখন আমরা এটা কল্পনা করছি তখন এটা শব্দটা কী হয়ে যাচ্ছে, কল্পনা করে যখন বলছি তখন এগুলো একটু অন্যরকম তখন শব্দ তৈরি হচ্ছে। যেমন কুটকুট, কুটকুট মশাটা কুটকুট করে কামড়াচ্ছে, তাহলে মশার কামড়ের কিন্তু কোনো, মশা যখন ফুল ফুটায় তখন কিন্তু কোনো কী হয় না, এটার কোনো শব্দ হয় না, কিন্তু এটা আমরা আমাদের নিজের মতো করেই শব্দটা তৈরি করছি। তাহলে এখানে বলা হচ্ছে সে একটা কল্পিত ধ্বনির অনুকরণে এই ধনাত্মক দ্বিতীয় শব্দগুলো তৈরি হচ্ছে। এছাড়া আরও শব্দ আছে, যেমন আমি যদি বলি টস টস, টস টস ফল, কিংবা ঠুক টুক, কিংবা কুটুর কুটুর শব্দ হচ্ছে, ইঁদুর কুটুর কুটুর শব্দ করছে, এরকম। অর্থাৎ এগুলো, এই শব্দগুলো দেখা যাবে কি এগুলো আমাদের কল্পিত শব্দ। তাহলে এটাই আমাদের বুঝতে হবে কোনটা কল্পিত শব্দ এবং কোনটা প্রাকৃতিক ধ্বনির অনুকরণে সৃষ্ট শব্দ। এছাড়া আরও দেখা যায় কি কিছু ক্ষেত্রে ধনাত্মক দ্বিত্বের মাঝখানে অন্য স্বরধ্বনির আগমন ঘটে। অর্থাৎ ধনাত্মক দ্বিতীয় শব্দটার মাঝখানে যখন আমরা একটা শব্দ দেখছি এখানে খপাকপ, হ্যাঁ খপাকপ, তাহলে কোনো একটা জিনিস বা তলোয়ার তার খাপে খপাকপ ঢুকিয়ে ফেললো, খাপের মধ্যে ঢুকালো, তাহলে একটা শব্দ হয়েছে খপাকপ। এটা এই শব্দগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি। হ্যাঁ, তারপর দেখা যাবে যে গবাগপ, সে গবাগপ করে খেয়ে ফেললো, তাহলে গবাগপ শব্দটা, এই শব্দগুলো কিন্তু আমাদের নিজস্ব তৈরি শব্দ, এটা কোনো কিছু অনুকরণে হয়নি। কিন্তু এই স্বরের দেখা যাবে কি মাঝখানে তখন কী হয়েছে, এই যে গবাগবের মধ্যে মাঝখানে কী হয়েছে, একটা নতুন আরেকটা স্বর চলে আসছে, গপ গপ, এই দুটার মাঝখানে চলে আসছে গবাগপ। খপ খপ, এই দুটার মাঝখানে চলে আসছে কি আ যুক্ত হয়ে খপাকপ হয়েছে। কিংবা পটাপট শব্দটার মধ্যেও দেখা যাবে কি সেই একই রকম শব্দ, বা ফটাফট, ঝটাঝট, এরকম অনেকগুলো শব্দ আছে। তাহলে এটাতেই আমরা পাচ্ছি কি, তাহলে আমরা পাচ্ছি ধনাত্মক শব্দ কাকে বলে। তাহলে ধনাত্মক শব্দগুলো কি কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দকে বলা হচ্ছে ধনাত্মক শব্দ। এবং কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, প্রাকৃতিক ধ্বনির অনুকরণে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় তা সেগুলোকে ধনাত্মক শব্দ বলে। আর অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতে কিন্তু ধনাত্মক দ্বিতীয় শব্দ তৈরি হয়। আবার অনেক সময় অন্য স্বরের আগমন ঘটিয়েও কিন্তু ধনাত্মক দ্বিতীয় শব্দ তৈরি হয়। তারপরে এখন আমরা তো ধনাত্মক দ্বিতীয় শব্দটা জেনে নিয়েছি, এখন আসো আমরা পুনরাবৃত্তি দ্বিতীয় শব্দটা সম্পর্কে একটু জেনে নিই। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পুনরাবৃত্ত দ্বিতীয় শব্দটা নিয়ে আলোচনা করব। তাহলে পুনরাবৃত্ত মানে কি? অর্থাৎ একটা শব্দকে পুনরায় ব্যবহার করা বা কোনো কিছুকে পুনরায় নিয়ে আসাকে বলা হচ্ছে পুনরাবৃত্ত। তাহলে পুনরাবৃত্ত দ্বিত্ব কাকে বলে? পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরায় আবৃত্ত মানে কি? যেমন একটা শব্দকে আমি যদি পরপর দুবার ব্যবহার করি তাহলে এটাকে বলা হচ্ছে পুনরায় আবৃত্ত। পুনরাবৃত্ত দ্বিতীয় শব্দগুলো বিভক্তিহীন হতে পারে, আবার বিভক্তি যুক্ত হতে পারে। যদি আমরা বলি যে জর্জর, তার জর্জর, কিছুক্ষণ আগে আমরা সেটা আলোচনা করেছি, জর্জর বোধ হচ্ছে, তাহলে জর্জর শব্দটা বললে কি হচ্ছে, শব্দটা কয়বার ব্যবহার করা হচ্ছে? দুইবার ব্যবহার করা হচ্ছে। আবার যদি বলা হয় পরপর, পরপর সে কাজটা করেছে। বা তার কবি কবি ভাব, তাহলে কবি কবি ভাব মানে কি? পুরোটা কবি নয়, কিছুটা ভাব লক্ষ্য করা যায়, কবি কবি ভাব, তাকে সে কাজগুলো, তারা কাজটা হাতে হাতে করে ফেলেছে। তাহলে এই শব্দগুলোতে দেখা যাচ্ছে কি একই শব্দকে দুবার ব্যবহার করা হয়েছে, এবং দুবার ব্যবহার করার কারণে শব্দগুলোর একটা অন্যরকম অর্থ ফুটে উঠেছে। তাহলে এটাই হচ্ছে কি পুনরাবৃত্ত দ্বিতীয় শব্দ। এবং এর মধ্যে আমরা এর দুটো ভাগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিভক্তিহীন পুনরাবৃত্ত, আর একটা হচ্ছে বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত। তাহলে বিভক্তিহীন পুনরাবৃত্ত কোনগুলো? যদি বিভক্তিহীন মানে বিভক্তি তো আমরা বুঝতে পারছি, শব্দে শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হচ্ছে বিভক্তি। অর্থাৎ বাকি একটা শব্দের সাথে আরেকটা শব্দের সংযোগ স্থাপনের জন্য শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করা হয় তাকে বলা হচ্ছে বিভক্তি। তাহলে এখানে বিভক্তিহীন মানে কি? যে শব্দগুলোতে বিভক্তি নাই, দেখা যাচ্ছে ভালো ভালো কথা, তাহলে ভালো ভালো শব্দটার মধ্যে কি আছে? ভালো ভালো, এখানে কোনো বিভক্তি নেই। আমি তো জানি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী বিভক্তি প্রকারভেদগুলো তো জানি কত রকম হয় বিভক্তি।
তারপর আছে ঘুম ঘুম, ঘুম ঘুম, তাহলে ঘুম ঘুম চোখ, তাহলে ঘুম ঘুম শব্দের মধ্যে কোনো বিভক্তি নেই। এছাড়া যদি বলা হয় গরম গরম জিলাপি, গরম গরম, তাহলে গরম গরম শব্দটার মধ্যেও কোনো কি নেই, বিভক্তি নেই। হাই হাই, হাই হাই করা, তাহলে এখানের মধ্যে কোনো বিভক্তি আমরা দেখতে পারছি না। তেমনি হঠাৎ হঠাৎ যদি শব্দ বলা হয় হঠাৎ হঠাৎ, তাহলে হঠাৎ হঠাৎ শব্দটার মধ্যেও কি নেই, কোনো বিভক্তি নেই। এছাড়া যদি বলি হয় উড়ু উড়ু মন, উড়ু উড়ু, তাহলে উড়ু উড়ু শব্দটার মধ্যেও কিন্তু কোনো বিভক্তি নেই। এরপর আসছি আমরা বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত শব্দ। বিভক্তিযুক্ত শব্দগুলো কি, অর্থাৎ যেগুলোতে বিভক্তি আছে। তাহলে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, আমরা তো জানি বিভক্তি রূপগুলো কী কী হয়। যেমন এখানে যদি বলা হয় মজার মজার কথা বা মজার মজার খাওয়া, তাহলে মজার মজার, তাহলে মজার মধ্যে কি আছে, মজা যোগ র, মজার, তাহলে র আছে, তাহলে র মানে কি ষষ্ঠী বিভক্তি, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে এটা বিভক্তিযুক্ত। কিংবা যদি বলা হয় ঝাঁকে ঝাঁকে, ঝাঁকে ঝাঁকে ওই ইলিশ মাছ, ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়েছে, বা ঝাঁকে ঝাঁকে চলা, তাহলে ঝাঁকে ঝাঁকে শব্দটার মধ্যে কি আছে, এ, ঝাঁক যোগ এ, ঝাঁক যোগ এ, তাহলে ঝাঁকে এ আছে, এ থাকলে কি হবে, সপ্তমী বিভক্তি। তারপর আছে মনে মনে হাসা, আমরা মনে মনে কথা বলি, মনে মনে হাসি, তাহলে মনে মনে শব্দটার মধ্যেও কি আছে, বিভক্তি আছে। পথে পথে হাঁটা, পথে পথে, পথে পথে শব্দটার মধ্যেও কি আছে, বিভক্তি আছে। এছাড়া যদি বলা হয় সুরে সুরে বলা, সুরে সুরে কথা বলা, বা সুরে সুরে গান করছে, তাহলে সুরে সুরে, সুরে সুরে শব্দটার মধ্যেও কি আছে, বিভক্তি আছে। চোখে চোখে বা কথায় কথায়, এরকম শব্দগুলোর মধ্যে কি আছে, বিভক্তি আছে। তাহলে আমরা আজকের পাঠে পেয়ে গেলাম যে পুনরাবৃত্ত দ্বিতীয় শব্দটা কাকে বলে, পুনরাবৃত্ত দ্বিতীয় শব্দ কত প্রকার এবং কি কি। তাহলে পুনরাবৃত্ত শব্দ দ্বিতীয় কাকে বলে, যদি একই শব্দ পরপর বসে বা সামান্য পরিবর্তন হয়ে যে শব্দগুলো পরপর দুবার ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে শব্দ দ্বিত্ব, না? তাহলে শব্দ দ্বিত্বকে কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 প্রকার হতে পারে শব্দ দ্বিত্ব, 3 ধরনের। একটা হচ্ছে অনুকার দ্বিত্ব, আরেকটা হচ্ছে ধর্নাত্মক দ্বিত্ব, আরেকটা হচ্ছে কি পুনরাবৃত্ত দ্বিত্ব। তাহলে অনুকার দ্বিত্ব কাকে বলা হচ্ছে, অর্থাৎ শব্দের অনুকরণে বা বিকারে যেসব ধ্বনি হয়, যেসব শব্দ তৈরি হয় তাকে বলা হচ্ছে অনুকার দ্বিত্ব শব্দ। যেমন পরপর প্রয়োগ হওয়া এই কাছে কাছে চেহারা, পরপর প্রয়োগ হবে কিন্তু চেহারাগুলো কাছাকাছি হবে, এগুলো হচ্ছে অনুকার দ্বিতীয় শব্দ। আর অনুকার দ্বিতীয় শব্দতে আমরা কি পেয়েছি, প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও দ্বিতীয় শব্দটির কিন্তু কোনো কি নেই, অর্থহীন, এটার কোনো অর্থ হয় না, এবং প্রথম শব্দের অনুকরণে দ্বিতীয় শব্দটা তৈরি হয়। এবং এই অনুকরণ শব্দের মধ্যে পরের শব্দটাতে কি আছে, পরের শব্দটাতে ট, তারপর আছে ফ, ব, ম, তালে বর্ষ ইত্যাদি, এই ধ্বনিগুলো এগুলো তো যুক্ত থাকতে দেখা যায়। এবং এই শব্দগুলো হবে কি, মানে পরবর্তীতে যে অর্থহীন শব্দগুলো হবে সেগুলো হচ্ছে অনির্দিষ্ট, সাধারণ এবং গুরুত্বহীন শব্দ। যেমন আমরা কি পেয়েছিলাম, যেমন অঙ্ক টঙ্ক, অঙ্ক টঙ্কের মধ্যে কি পেয়েছি, অঙ্কের একটা অর্থ আছে কিন্তু টঙ্কের কোনো অর্থ নেই। তাহলে টঙ্ক, তাহলে ট, আমরা তো একটু আগেই বললাম ট, ফ, ব, ম, তালে বস ইত্যাদি ধ্বনি সহযোগে এই ধরনের শব্দগুলো তৈরি হয়। আবার যদি বলি চাকর বাকর, চাকর টাকর, হ্যাঁ চাকর বাকর বলি, আমরা চাকর বাকর বলি। তারপর কি বলি, বুদ্ধিশুদ্ধি, মোটা সোটা, ঝিলমিল, এই শব্দগুলোর মধ্যে দেখা যাবে কি এই প্রথম শব্দটার অর্থ থাকলেও দ্বিতীয় শব্দটার কিন্তু কোনো অর্থ হয় না। এবং অনুকার দ্বিতীয় শব্দটার কি হয়, অনেক সময় একটু পরিবর্তন হয়। যেমন আমরা যদি বলি চুপচাপ, চুপচাপ, তাহলে চুপচাপের মধ্যে কি আছে, চুপ, চুপ চুপ বলি নেই, চুপচাপ, তাহলে কী হবে, একটু পরিবর্তন হচ্ছে, চাপ, চুপের সাথে চাপ বলছি, আবার বলছি বাড়াবাড়ি করো না, তারপর হতে পারে যে সে ধার ধর করে চলছে, তারপর জোগাড় জাগার, এ ধরনের শব্দ, এই শব্দগুলোতে দেখা যাবে কি একটু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ একই শব্দ পরপর দুবার বসছে না, শব্দটার একটু পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে পেয়ে গেছি কি আমরা অনুকার শব্দ। তারপর ধন্যাত্মক শব্দ কোনটা পাচ্ছি, অর্থাৎ কোনো বাস্তব ঘটনা বা কাল্পনিক ধ্বনির অনুকরণে যে শব্দগুলো হচ্ছে তাহলে, যেমন শোঁ শোঁ করে বাতাস বলছে, হ্যাঁ তাহলে শোঁ শোঁ, এই শোঁ শোঁ শব্দটা তো আমরা শুনছি, বাতাসের একটা শব্দ। তারপর ঝনঝন, ঠনঠন,
করে, তারপর ঢং ঢং করে ঘণ্টা বাজছে, এই শব্দগুলো হচ্ছে কি কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে সৃষ্ট শব্দ, অর্থাৎ প্রাকৃতিক যে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এরকম শব্দ, অর্থাৎ বাতাসের শব্দ হতে পারে, বস্তুর শব্দ হতে পারে, অর্থাৎ প্রাকৃতিক ঘটনার অনুকরণে এই ধ্বন্যাত্মক শব্দগুলো তৈরি হয়। এবং এই শব্দগুলোকে যখন একবার একটা অর্থ হয়, একবার ব্যবহার করি তখন এক ধরনের অর্থ হবে, এবং এটা যদি আমি পরপর দুবার বলি তাহলে এটার অর্থ কিন্তু অন্যরকম হয়ে যাবে। যেমন শোঁ শোঁ, শোঁ শোঁ শব্দটা না বলে যদি আমরা বলি শোঁ শোঁ বা ঝিরঝির, ঝমঝম, তাহলে শব্দটার হচ্ছে কি একটু অন্যরকম মাত্রিকতা দান করে, অর্থাৎ একটা নতুন রকম ব্যঞ্জনের সৃষ্টি করছে শব্দের মধ্যে। আর বাক্যে একটা কী হবে, বাক্যটা একটু সৌন্দর্য দান করবে, বাক্যের মধ্যে একটা অর্থপূর্ণ অর্থ তখন তৈরি হয়ে যাবে। তারপর অনেক সময় দেখা যাবে কি কল্পিত ধ্বনির অনুকরণে হবে, কল্পিত ধ্বনি, যেমন আমি বলছি মশাটা কুটকুট করে কামড় দিচ্ছে, বা ফোড়াটা ব্যথায় টনটন করছে, হ্যাঁ, তারপর যদি বলা হয় গাটা ছমছম করছে, তাহলে ছমছম, টনটন, ঠাঁ ঠা, এই ধরনের শব্দগুলো কিন্তু কোনো বস্তু থেকে আসে না, সেগুলো আমরা কী করছি, কাল্পনিক, অর্থাৎ আমরা নিজেরাই কল্পনা করছি, সেটাই। যেমন ঠাঁ ঠা রোদে ঘুরে বেরিও না, ঠাঁ ঠা রোদ, তাহলে রোদের মধ্যে তো কোনো শব্দ নেই, আছে নেই, তাহলে শব্দগুলো কী করেছে, আমরা নিজেরা তৈরি করেছি, ঠাঁ ঠা রোদ, তারপর ভয়ে গা ছমছম করছে, ছমছম, তাহলে এই শব্দগুলো কিন্তু আমাদের কাল্পনিক শব্দ, অর্থাৎ কল্পিত শব্দ এগুলো। এছাড়া আবার দেখা যাবে কি ধনাত্মক দ্বিতীয় শব্দের মাঝখানে একটা কী আসবে, স্বরধ্বনি চলে আসবে, স্বরধ্বনি এসে তখন কী হবে, শব্দগুলো একটু অন্যরকম মাত্রিকতা দান করবে, যেমন খপাকপ, গবাগপ, তারপর কি পটাপট, সে দমাদম, এরকম এই শব্দগুলো তখন দেখা যাবে কি এগুলো যখন আমরা ব্যবহার করব তখন বাক্যগুলো একটু অন্যরকম, যে সে গবাগপ করে খেতে লাগলো, হ্যাঁ, সে গপ গপ করে খাচ্ছে বা গবাগপ খেতে লাগলো, বা আমরা যদি বলি দমাদম, সে দমাদম তাকে কয়েকটা মার দিয়ে দিল, দমাদম, এরকম শব্দগুলো আমরা ব্যবহার করি, মানে কারোর সাথে কথা বলার সময় স্বাভাবিকভাবে এই শব্দগুলো কী হয় আমাদের মুখ দিয়ে বের হয়ে গেছে, এগুলো আমরা কিন্তু চিন্তা করেও বলি না, তাই না? তখন দেখা যাবে কি এই শব্দগুলো কিন্তু যখন আমরা বাক্যে প্রয়োগ করি তখন এগুলো শব্দটার মধ্যে কী হবে, একটা অন্যরকম একটা মাত্রিকতা প্রদান করবে, তখন অন্যরকম একটা অর্থ হয়ে যাবে, তখন অর্থাৎ এই শব্দগুলো ভাষার মধ্যে অর্থাৎ বাক্যের মধ্যে কী করে সৌন্দর্য বর্ধন করে। তারপর আমরা আরেকটা দ্বিত্ব পেয়েছি কি পুনরাবৃত্ত দ্বিত্ব, অর্থাৎ একই শব্দকে আমরা পুনরায় আবৃত্তি করব, অর্থাৎ পুনরায় বলবো, যেমন আমার জর্জর বোধ হচ্ছে, কবি কবি ভাব, অথবা কথায় কথায় সে কাজটা করে ফেলেছে, বা জোরে সোরে বা জোরে জোরে, এই ধরনের শব্দগুলোতে দেখা যাবে কি শব্দগুলোতে কি আছে, অর্থাৎ আমি যখন জ্বর বোধ করছি তখন একটা জ্বরের লক্ষণ, হ্যাঁ, কবি কবি ভাব, তখন একটা কবিত্ব, অর্থাৎ তার মধ্যে একটা কবিত্ব ভাব লক্ষ্য করা যাচ্ছে, তাহলে এটা বলো এই শব্দগুলো হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। পুনরাবৃত্ত মানে তো আমরা বুঝি পুনরাবৃত্ত, তাহলে পুনরায় পুনরাবৃত্ত, আর দ্বিত্ব মানে তো দুইবার ব্যবহার করা হচ্ছে। এছাড়া এটার মধ্যে আবার কি আছে, দুই রকম ভাগ আছে, একটা হচ্ছে বিভক্তিহীন পুনরাবৃত্ত, আর একটা হচ্ছে বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত। বিভক্তিহীন তাহলে কোন শব্দগুলো দুইবার ব্যবহার করছি কিন্তু কোনো বিভক্তি থাকবে না, যেমন হঠাৎ হঠাৎ, ঘুম ঘুম, তারপর কি কত কত, তারপর গরম গরম, হাই হাই, এই শব্দগুলোতে কি নেই, কোনো বিভক্তি নেই। আবার কতগুলো আছে বিভক্তিযুক্ত, হ্যাঁ, যেমন আমি যদি বলি কথায় কথায়, তারপর মজার মজার, ঝাঁকে ঝাঁকে মাছ, বা চোখে চোখে রাখা, তারপর আসতে পারে পথে পথে, সুরে সুরে কথা বলা, এই শব্দগুলোতে কি আছে, বিভক্তি আছে, অর্থাৎ বিভক্তিযুক্ত দ্বিত্ব শব্দ, তাই না? তাহলে আমরা আজকে ক্লাস মোটামুটি শব্দদ্বিত্ব কাকে বলে এবং শব্দদ্বিত্বের প্রকারভেদগুলো জেনেছি। এখন আসলে আমরা একটু মূল্যায়নে চলে যাই, অর্থাৎ মূল্যায়নে আমরা একটু জেনে নিই তোমরা কতটুকু বুঝতে পেরেছ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল্যায়নে চলে এসেছি, আশা করছি তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আসো আমরা একটু প্রশ্নগুলো জেনে নিই।
এখানে আসছে শব্দ দ্বিত্ব কয় ধরনের হয় ও কি কি। তাহলে শব্দ দ্বিত্ব কয় ধরনের হয় বলো। শব্দ দ্বিত্ব হয় 3 ধরনের। একটা হচ্ছে কি অনুকার দ্বিত্ব, আরেকটা ধনাত্মক দ্বিত্ব, আরেকটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব, তাই না? তারপরে প্রশ্নটাতে দেখি চাকর বাকর, এটি কি ধরনের দ্বিত্ব শব্দ। তাহলে চাকর বাকর, তাহলে এটা কি ধরনের, এটা হচ্ছে অনুকার দ্বিত্ব শব্দ, অনুকার দ্বিত্ব, তাই তো। এরপরের প্রশ্নটাতে দেখছি কল্পিত ধ্বনির ভিত্তিতে ধনাত্মক দ্বিত্ব শব্দগুলো কি কি, অর্থাৎ কল্পিত ধ্বনির ভিত্তিতে। তাহলে কল্পিত ধ্বনি কোনগুলো, একটু আগে যে আমরা বলেছিলাম কল্পিত ধ্বনি, তাহলে কি হবে এটা ছমছম, কুটকুট, তাই না? এই ধরনের শব্দগুলোই হচ্ছে কি কল্পিত ধ্বনি ভিত্তিতে ধনাত্মক দ্বিত্ব শব্দ, অথবা ঠাঁটা এই শব্দটাও আমরা বলতে পারি। এগুলো হচ্ছে কল্পিত ধ্বনি ভিত্তিতে ধনাত্মক দ্বিত্ব শব্দ। এরপরে আসছে ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে এটি কি ধরনের পুনরাবৃত্ত দ্বিত্ব শব্দ। তাহলে ঝাঁকে ঝাঁকে, তাহলে ঝাঁকে ঝাঁকের মধ্যে কি আছে, পুনরাবৃত্ত শব্দ তো হয়েছে। তাহলে ঝাঁকে ঝাঁকে হচ্ছে এটা কি বলো, এটা হবে বিভক্তি যুক্ত, যেহেতু ঝাঁকে ঝাঁকঝোঁকে, তাহলে এটা হচ্ছে কি বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত দ্বিত্ব শব্দ। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল্যায়নটা জেনে নিয়েছি, এখন আমরা বাড়ির কাজটা একটু জেনে নিব। বাড়ির কাজে আমরা এই অধ্যায় থেকে, অর্থাৎ এই পরিচ্ছেদ থেকে, অধ্যায় বলবো না, আমরা এই পরিচ্ছেদ থেকে 20টি জ্ঞানমূলক এক কথায় প্রশ্নের উত্তর তৈরি করব। কি করব আমরা, 20টি এক কথায় সব অর্থ মানে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আমরা এটাতে তৈরি করব, এবং তোমরা অবশ্যই সেটা খাতায় লিখে রাখবে, এবং স্কুল যখন খুলবে তখন আমরা সেটা দেখব, ঠিক আছে? আর যদি এই পরিচ্ছেদ নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমাদের, তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে। তাহলে সামনে ক্লাস দেখার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।